বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা আমাকে আমার ছেলে হত্যাদলের একটা ছেলে পাঠিয়েছে, বেশিক্ষণ না, উনি প্রথমবার ওনার সুন্দর হাসি দেখলাম যে উনি মুক্ত হয়ে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো খালেদা জিয়ার মুক্তির পর একই তথ্য দিলেন তারেক রহমান, যা দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। চুপ্পুর কাছে চুপ্পু তো কিছুই না, যেহেতু রাষ্ট্রপতি পদে আছে সে অবশ্যই তাকে রাখতে হবে। সে বেগম জিয়াকে মুক্তি দিয়েছেন, এতদিন কেন মুক্তি দেন নাই তা তো জানি আমরা। এখন সেই আলোচনা সবাই কোটা আন্দোলনের সমন্বয়ক আছে, খুব ভালো। ভাই, বেগম জিয়া, আমি তো সকালবেলা আজকে ভোরবেলা যখন আমাদের এখানে মানে 7 ঘন্টা আগে লাইভ ছিলাম তখনই বলেছি আপনারা কেন বসে আছেন, সব যান গুলশানে চলে যান, কোনো পুলিশ কিচ্ছু নাই, বেগম জিয়াকে বের করে নিয়ে অফিসে নিয়ে যান। তখন সব গেছে, সবাই কোনো কিছু করে নাই, এরা সব চলে গেছে, পালাই গেছে সব, কোনো পুলিশ নাই, মানে একটা পুলিশ ছিল না। আমার কাছে ভিডিও আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তাই জি দেখেন ভিডিওটা দেখাচ্ছি আমি। তো আমার কথা হচ্ছে যে জি আপনি দেখাতে থাকেন। ওনার মুখে হাসি। আজকে দেখলাম মুজিবের মূর্তিগুলো সব ভেঙে ফেলতেছে। আজকে দেখলাম মুজিবের এত মূর্তি, ভাই সমস্ত বাংলাদেশে মুজিবের প্রায় 500-র মতো মূর্তি। আরো বেশি থেকে আসলো এই মূর্তি টাচ করলেই তো মানুষের 10 বছরের জেল হয়ে যাইতো। জি, তো আজকে আমি দেখলাম যে এই জামাত ইসলামের আমির আছেন অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায়, খুবই ভালো লাগলো। মামুনুল হক আছেন, খুবই ভালো লাগলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, কিন্তু এই জাতীয় পার্টির চুন্নুরে কেন রাখলো? এটা আমাকে আমার ছেলে হত্যাদলের একটা ছেলে পাঠিয়েছে, বেশিক্ষণ না, উনি প্রথমবার ওনার সুন্দর হাসি দেখলাম যে উনি মুক্ত হয়ে ওনাকে গুলশান বাসা থেকে অফিসে নিয়ে গেছে। উনি ওখানে কিছুক্ষণ বসেছেন। আলহামদুলিল্লাহ, আমি চেয়েছি যে এই বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতন তার উপর হয়েছে তাকে মুক্ত করা বিএনপির অনেক আগে দায়িত্ব ছিল, কিছু আন্দোলন করতে পারেনি। তারপর আলহামদুলিল্লাহ উনি মুক্ত হয়েছেন এবং উনি সুস্থ আছেন, আগের থেকে ভালো আছেন, উনি কথাবার্তা বলছেন, আমাদের জন্য এটা সুখবর। আমি কেন ডক্টর ইউনূসের কথাটা বলেছি, কালকে দেখলাম আমাদের জিল্লুর রহমান, ওই যে আমাদের তৃতীয় মাত্রার জি উনি একটা অনুষ্ঠান করেছেন, ওখানে একটা শিক্ষক নেটওয়ার্ক নামে নাকি ইউনিভার্সিটি শিক্ষকরা একটা প্রস্তাবনা দিয়েছে কিভাবে কি এই ইউনিভার্সিটি শিক্ষক গুলাকে সব কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগের সাথে ছিল, এখন হঠাৎ করে ছাত্ররা বিজয় করে ফেলেছে, তারা এখন নতুন ভাবে অবতীর্ণ হয়েছে। এই জন্য এইসব বিতর্কিত জিনিসপত্র, এইসব দালালদেরকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। এইসব দালালদের আরেকটা ইম্পর্টেন্ট হলো, কালকে থেকে দেখলাম যে আমাদের সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া, আইকেবি দাউদকান্দির লোক, আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, মানে ফেসবুক আছে কিছু, তাকে দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে, অনেকে বলছেন এবং অনেকে খুব উচ্ছ্বসিত। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ইকবাল করিম ভূঁইয়া 2014 সালের বাংলাদেশের প্রথম বিনা ভোটের নির্বাচন 153 সিটের, তখন কিন্তু উনি দায়িত্বে ছিলেন এবং ওনার টাইমে কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল, এই চুরিটা হয়েছে। এই জন্য ওনাকে আমি বিশ্বাস করতে পারছি না। সরি, উনি খুব শান্তশিষ্ট ভালো মানুষ। যাই হোক,
আমি হাসিনার সময় ছিল, হাসিনাকে সাপোর্ট দিয়েছে, হাসিনাকে হেল্প করেছে, হেল্প না করলে চুপ করে থেকেছে, তাদেরকে আমরা এই কত বড় দায়িত্ব। আরে এইসব আলোচনায় জাতীয় পার্টির চুন্নুকে কেন রাখে, এই বিষয়টা কিভাবে দেখছেন? কারণ আপনার খেয়াল আছে নির্বাচনের আগে জিএম কাদের ভারত থেকে এসে বলেছিলেন ভারতের সঙ্গে অনেক আলোচনা হয়েছে, বলা যাবে না। তো এই ধরনের একটা দলকে কেন তারা আলোচনা রাখে? কারণ বিপ্লব সফল হওয়ার পরে তো পরাজিত দলের কোনো অবস্থানই থাকে না, কেন এদেরকে রাখা হয়? 1 নম্বর পরাজিত হলো অবস্থান থাকে না, 2 নম্বর হলো যে সেনা প্রধান, আমি তাকে বললাম না ওয়াকার, তার কিভাবে করছে, কি কারিকুলামে করছে, মানে সাপও ধরবো লাঠিও ভাঙবে না, এই অবস্থা করছে কিনা জানি না। আমরা আশা করি না পর্দার আড়ালে কোনো প্ল্যান না থাকুক। বাংলাদেশের জনগণ এই বিজয় অর্জন করেছে, এতগুলো প্রাণের বিনিময়ে ছোট ছোট মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, তাদেরকে আমরা এই রক্ত বৃথা হতে দেবো না। অবশ্যই এই জন্যই একটা জিনিসের কথা বলেছি, কারণ ওনারা চাওয়া পাওয়ার কিছু নাই। উনি যদি 3 মাসের জন্য দায়িত্ব নিয়ে যদি নির্বাচনটা করে দেন, সব বিশেষ করে বহির্বিশ্বে, বিশ্বের সব দেশে ওনার যে গ্রহণযোগ্যতা আছে, আমেরিকা শুধু না, বিশ্বের যে কোনো দেশে, যদি ফ্রান্সে এখন অলিম্পিক চলছে, ওখানে উনি প্রধান অতিথি ছিলেন, এত বড় একজন সম্মানী লোককে যদি আমরা দেই, তাহলে হয়তো বিশ্বের জাতিসংঘ সবাই নড়েচড়ে বসবে, সবাই সাপোর্ট দিবে, সবাই আসবে। এই জন্য বলেছি আমি প্রফেসর নিউজে আর কোনো কারণে বলিনি যে গ্রহণযোগ্য লোক এখন পাওয়া যাবে না। আপনি গন্ধ খুঁজতে খুঁজতে দেখা যাবে আওয়ামী গন্ধ পাওয়া যাবে, অথবা অন্য একটা গন্ধ পাওয়া যাবে। এই জন্য বলেছি প্রফেসর নিউজে আমাদের কাছে আছে। জি, আজকে খুব ভোরেও কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে যে কারফিউ ভঙ্গ করে যে ঢুকবে তাকে গুলি করে মারবে, এবং গুলি করা কিন্তু শুরু করেছিল এবং অনেকে মারা গিয়েছে। এর ভিতরে শেখ হাসিনা কাউকে না বলে একদম চুপচাপ দেশ ছেড়ে চলে গেল, কারণ সেনাপ্রধান নাকি, আমি শুনলাম যে তিনি তাকে 45 মিনিট সময় দিয়েছেন, এবং শেখ হাসিনা বলেছেন আমি যাওয়ার আগে একটা বক্তৃতা দিয়ে যাব। তো তাকে বক্তৃতা মানে দেওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। তো এগুলো যাতে আমরা ভুলে না যাই, এবং আমরা যারাই আছি আমরা দেশের জন্য কাজ করব। এখন এই তত্ত্বাবধায়ক মানে রাজু ভাই, আমাদের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল এখন না, আন্দোলন কিন্তু শুরু হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে শুরু হয়েছিল। সেই আন্দোলন কিন্তু এখনো চলতেছে, কোন সময় বাড়ছে, কোন সময় কমছে। এর আগে বিএনপি নির্যাতিত হয়েছে, পরে কোটা আন্দোলন আসছে। এখন আপনি কি মনে করেন যে এই প্রথম এই যে সরকারটার প্রথম কাজই কি হবে? দুইটা জিনিস, যে একটা হচ্ছে আইন শৃঙ্খলা নিশ্চিত করা, দ্বিতীয় হচ্ছে যে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসলে ইয়ে করা, যে যেই সরকার গঠন করবে সেই তাদের প্রথম কাজই হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা। আমি এটার শুরুর প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী নিয়ে দুটা কথা বলতে চাই। বাংলাদেশের মানুষ সবসময় বিশ্বাস করত এবং এখনো বিশ্বাস করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের বিপক্ষে, জনগণের ক্ষতি হয় এমন কিছু করবে না। কিন্তু সেখানের ভিতরে যে বেশ কিছু জেনারেল আছেন, ব্রিগেডিয়ার জেনারেল এবং মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল, তারা একেবারে 100% মোটিভেটেড ফর হাসিনা গভর্নমেন্ট। তারা কিন্তু এগুলা করেছে প্রথম। তো পরবর্তীতে গত পরশুদিন যখন মিটিং হয় সেনা প্রাঙ্গণে, সেই মিটিং এর মধ্যে থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এখানে মিটিংয়ে উপস্থিত 90-95% অফিসার, বিশেষ করে যারা জুনিয়র লেভেলের, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, তারা সবাই সমস্বরে তারা প্রতিবাদ করেছে। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি ভাই, সেটা হচ্ছে আমি শুনলাম যে এখন ষড়যন্ত্র হচ্ছে। আপনি তো জানেন যে একজন আছেন নাকি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, উনি কি একজন আছেন, আর একজন আছেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এমটিএমসির। এরা নাকি বিখ্যাত লোক, আপনি তো চিনেন, চিনি। এরা নাকি এখন ষড়যন্ত্র করে এরা বলতেছে সেনাবাহিনীর প্রধানকে যে আপনি কেউ ক্ষমতা দিয়েন না, আপনি ক্ষমতা নিজে নিয়ে নেন না। এখন আর ওরা যেটা বলেছে, এই টাইমটা হাসিনা যাওয়া না যাওয়া, থাকা, কিভাবে যাবে, কয়টা সুটকেস নিয়ে যাবে, তখন কিন্তু ডিসাইড হয়ে গেছে এটা। এবং এমনকি তারা হয়তো তাদের পদেও থাকতে পারবে না এই অবস্থা। জুনিয়র লেভেলের অফিসারদের এত ক্ষোভ। বেশ কিছু অফিসার, ব্রিগেডিয়ার ইমরান একজন আছে, উনি আবার খুব ডাইহার্ড হাসিনার সাপোর্টার। এরা ডাইরেক্ট পলিটিক্যাল, একদম বেঞ্জিরের মতো। তো হয়তো খুব শিগগিরই একটা ছোটখাটো রদবদল আনতে হবে, এবং যদি সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ রাখতে হয়, জেনারেল ওয়াকার বাধ্য হবে এটা করতে, নাহলে উনি চালাতে পারবে না। এই 2.5 লক্ষ সেনাবাহিনীকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। কারণ জুনিয়র সেনাবাহিনী শুধু কি সেনাবাহিনী, ভারতের সমর্থন পুষ্ট যদি কোন সেনাবাহিনীর অফিসার বিদ্রোহ করার চেষ্টা করে, কুকুর চেষ্টা করে, ছাত্র জনতা কি ভাই মরে গেছে নাকি? ছাত্র জনতা জীবন দিয়ে প্রতিহত করবে। তারা কখনোই কু করার চেষ্টা করবে না। আপনি ইন্টারেস্টিংলি দেখেন না, 15ই আগস্ট 1975 এত বড় ঘটনার পরে ভারতের সাথে চুক্তি থাকার পরেও ভারত সেনাবাহিনী পাঠায় নাই। লিগালি সেনাবাহিনী পাঠাতে পারতো। আচ্ছা রাজু ভাই, ভারত হাসিনাকে জায়গা দিল না কেন? আমি এটা একটু খুব অবাক লাগছে। গত 4 দিন আগে বলেছি, ভারত 75 সালে 15 আগস্টে যখন পাঠায় নাই,
সেনাবাহিনী, এবং সকালবেলা ডালিমরা, মেজর ডালিমরা রেডিও স্টেশনে পৌঁছানোর আগে 7টার আগে ভারত মোস্তার সরকারকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এত ফাস্ট হেল্প তো করেই নেই। এই ভারতই কিন্তু সেই ভারত, তাদের নীতি কিন্তু সেমই থাকে। তারা কখনোই অন্য দেশে, তাদের সেই সাহস নাই আরেক দেশে যে যারা আর্মি পাঠাবে। তারা ওই বর্ডারের মধ্যে আমাদের মানুষকে মারতে পারে, আর সিনেমার মধ্যে সুন্দর সুন্দর বানিয়ে নায়কদেরকে হিরো র্যাম্বো বানায়। এছাড়া কার্যকলাপে পাকিস্তান বর্ডার, চীন বর্ডারে মাইর খেয়ে ইঁদুরের মতো চিঁচি করে। এটি হলো বাস্তবতা। তো ভারত আসবে না আমি জানতাম। অনেকে বলেছে ভারতের সেনাবাহিনী পাঠাচ্ছে, ভারতের সেনাবাহিনী ঢুকে গেছে। কখনোই ঢুকে যাবে না, ভারতের সেনাবাহিনীর সাহস নাই। আপনি 71 সালে দেখেন, 71 সালে মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশের জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, তারা যুদ্ধ করে বাংলাদেশকে একেবারে 95% মুক্ত করে ফেলেছে, ক্যান্টনমেন্টের ভিতর ছাড়া কোথাও আর্মি ছিল না। তখন ভারত 4 ডিসেম্বর তারা মার্চ করে ঢাকার দিকে যাওয়া শুরু করেছে। তার মধ্যেও 13-12 মারা গেছে গলিতে। তার মধ্যেও মাত্র 12 দিনের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এটাকে হয়, সব তো রেডি করে রেখেছে মঞ্চ মুক্তিযোদ্ধারা। তারা এসে পাকিস্তানের এখানে মধ্যে ঢাকায় এসে ক্ষমতা গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে, যেখানে ওসমানীকে থাকতে দেওয়া হয়নি। পাক ভারতের যুদ্ধ দেখানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তারা স্বীকার করে না। তাদের পাঠ্যপুস্তকের মধ্যে লেখা আছে 16 ডিসেম্বরে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মধ্যে ইন্ডিয়া জিতে গেছে, পাকিস্তান হেরে গেছে। এটা তো আমাদের জন্য লজ্জা। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমি কিন্তু মিশন ভাই অনেক আশাবাদী ছিলাম যে আমাদের তরুণ প্রজন্ম আমরা না থাকলেও তারা এই দেশকে কখনো ভারতের কবলে যেতে দিবে না। বা আপনি এই নতুন সরকারের কাছে আপনার এই ভারত নীতির ব্যাপারে কি বলার আছে? আপনি কি রকম ভারত নীতি চান নতুন সরকারের কাছে? দেখেন, ভারতের সরকারের হাসিনার সাথে যে নীতি তারা চালিয়েছিল, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ, তাদের সাথে আমার সুসম্পর্ক থাকলে আমাদের জন্য ভালো, দুইজনের জন্যই ভালো, উইন উইন সিচুয়েশন। কিন্তু আজকে ভারতের সরকারের নীতির কারণে, মোদির নীতির কারণে কিন্তু ভারতের আভ্যন্তরে অনেক প্রবলেম। মোদি এই হাসিনা যেভাবে বড় বড় কর্পোরেশন গুলা থেকে টাকা নিয়ে টিয়ে এভাবে যেভাবে করে, বসুন্ধরা এসালম, মোদিও আদানি এবং আম্বানি দুটা থেকে টাকা নিয়ে হাজার কোটি টাকা নিয়ে সে ক্ষমতায় আছে। কিন্তু ঠিক আছে, তার দেশের জনগণ তাকে সহায়তা দিয়েছে, সমর্থন দিয়েছে। কিন্তু আমাদের দেশের নতুন প্রজন্ম যখন দেখবে ভারত আমাদের মংলা বন্দর নিয়ে নিচ্ছে, আমাদের উপর দিয়ে রেল লাইন নিচ্ছে, শেখ হাসিনা বলছেন যা দিয়েছে কোনোদিন ভুলবে না, তিস্তার পানিতে আসলে তিস্তার পানি দেয় না, আমাদের নদী নালা শুকিয়ে গেছে, আমার যখন বন্যা হয় উপর থেকে পানি সব ছেড়ে দেয়, এখানে বন্যা হয়ে যায় সিলেটে, কয়দিন আগে বিরাট বন্যা হলো। এইগুলি তারা আস্তে আস্তে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। ওরা চিন্তা করে যে এই দেশটা তো আমাদেরকে মানুষই মনে করে না, এই আমাদেরকে তো কোনো মর্যাদাই দেয় না। জাতিসংঘে 4 বার মিয়ানমারের ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি হয়েছে, 4 বারই ভারত মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে, একবারও বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। অথচ এই নতজন সরকার এই ক্ষমতা থাকার জন্য এগুলো বলেও না, লজ্জায় বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। এগুলি তো বাংলাদেশের জনগণ ফেলানিকে মেলে ঝুলিয়ে রাখে, শত শত মানুষকে মেরে ফেলে। এগুলো আজকে আপনি একে চিনেন, শায়ক আহমদুল্লাহ? জি, এই শায়ক আহমদুল্লাহ হুজুর বলেছেন যে নতুন সরকার আমি চাই যাতে কোনো ভারতপন্থী সরকার না হয় এবং ইসলামের বিরুদ্ধকারী কোনো সরকার না হয়। আলেমদেরকে যারা নির্যাতন করবে সেই ধরনের সরকার চাই না, এবং ভারতপন্থী কোনো সরকার আমি চাই না। আমি মনে করি যথার্থই বলেছেন। আমাদের সরকার হবে বাংলাদেশপন্থী ভাই। আমরা ভারতপন্থী চাই না, চীনপন্থী চাই না, আমেরিকাপন্থী চাই না। আমরা এমন সরকার চাই যারা দেশের জন্য থাকবে, কিন্তু দেশের মানুষের জন্য ভাববে। আপনি দেখেন মোদি ক্ষমতায় আসার আগ পর্যন্ত, মোদি যদি আজকে গুজরাটের মুখ্যমন্ত্রী অবস্থায় যদি গণহত্যা অংশ না নিতেন, 4000 মুসলিমকে রেলখানায় ট্রেনের মধ্যে আগুন না লাগাতেন, তাহলে তো বাংলাদেশের ভারতের সম্পর্কটা খুব খারাপ হতো না। কংগ্রেসের সময় তার আগে জনতা দল, তার আগে ছিল তারা যারা ছিল, মোরারজি দেশাই টেশাই ছিল, আদবানি, তখন কিন্তু এই এত গ্রেভ ছিল না আজকে যেটা হয়েছে। কারণ মানুষ মনে করে ভারতের মোদী সরকার মুসলমান বিরোধী, ইসলামকে পছন্দ করে না, মুসলিমকে পছন্দ করে না। এই জন্যই তো মোদি যখন আসলো তখন আলেমরা প্রতিবাদ করলেন। আজকে কতগুলো আলেমকে আপনি জেলখানায় নিয়ে নির্যাতন করলেন 4-5 বছর ধরে মোদির বিরোধিতা করায়, অথচ তারা কিন্তু বাংলাদেশের নাগরিক। মোদি বাংলাদেশের নাগরিক না, যেহেতু হাসিনা তার সাপোর্টে ক্ষমতা থাকবে, এই জন্য বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ দুজনকে বুঝতে হবে যে আমরা দুই জনগণ কিন্তু এখানের মধ্যে কোনোতে ইনভলভ না। জনগণ কিন্তু আমাদের পক্ষে আছে। ভারতের জনগণ কিন্তু হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম শুরু করে দিয়েছিল। এই যে ধ্রুব টাটিরা তারা কিন্তু হাসিনার এগেইনস্টে অনেক দিচ্ছে, অনেক প্রোগ্রাম দিচ্ছে, অনেক তথ্যপত্র উঠিয়ে দিচ্ছে বাংলাদেশের হাসিনা সরকার কিভাবে মানে রেজিমটা চালাচ্ছে। ইয়েতে বাংলাদেশে যেমন গণতান্ত্রিক মানুষ আছে, ভারতেও গণতান্ত্রিক মানুষ আছে, কিন্তু এটা আজকে সরকার টু সরকারের প্রবলেমের কারণে, মানে অতি মাখামাখির কারণে
জনগণের মধ্যে এখন আর সেই সম্পর্ক নাই, অবিশ্বাস চলে এসছে। তাই ভারতের জনগণকেও এ ব্যাপারে তাদের সরকার বাধ্য করতে হবে বাংলাদেশকে যেন তার ন্যায্য অধিকার সম্মান দেয়। খালি সম্মান দিলে কিন্তু সবকিছু, আমরা ছোট প্রতিবেশী হতে পারি কিন্তু আমরাও মানুষ, আমাদের একটা দেশ, আমাদেরকে ছোট করে বলা যাবে না। আমাদের টাকা দিয়ে ওরা চলে, আমরা এদেরকে খাওয়াই, এসব কথাবার্তা বলার কোনো অবকাশ নাই। এগুলো বললে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে। আর যদি এগুলো বন্ধ করে তাহলে কিন্তু বাংলাদেশ সম্পর্ক ভালো হওয়ার সুযোগ আছে। এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারত যেন কোনো নাক না গলায় কোনো কিছুতে। এবার যেমন গলায়নি, ডাইরেক্টলি তো গলায়নি, বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আন্দোলনের ব্যাপারে বলেছে। ভিতরে ভিতরে তারা করেছে কি করেছে এটা তো ওপেনলি দেখা যায় না, কিন্তু ওপেনলি তারা হাসিনা সরকারকে সাপোর্ট দেয়নি। এখনো তারা রাজনৈতিক কাছে দিবে কিনা বলছে না। এইগুলা কিন্তু আমাদের জনগণের জন্য একটা ইতিবাচক। আমরা মনে করি, আমরা চাই না আমাদের বাংলাদেশের মানুষ অমুক দেশের, আপনি বললেন না যে আমরা প্রো ইন্ডিয়ান, প্রো পাকিস্তানি, প্রো জাপানি, কেন? ওয়াই কান্ট উই বিকাম প্রো বাংলাদেশি? আমি তো কানাডায় বসবাস করে, আমাকে কেউ জিজ্ঞেস করলো আমি বলি বাংলাদেশি। আমি 33 বছর থাকার পরেও বলি বাংলাদেশি। এখানকার সবকিছু প্রাইম মিনিস্টার ইলেকশন করতে পারবো, এখানে এই যোগ্যতা আছে আমাদের, কোনো বাধা নাই, যে কোনো কিছু করতে পারবো, তাও বলি আমি বাংলাদেশি। কিন্তু আমরা কেন বাংলাদেশিরা বলতে পারি না আমরা বাংলাদেশি? এক গ্রুপ বলে আমি প্রো পাকিস্তানি, এক গ্রুপ বলে প্রো আমেরিকান। আমাদের এই তাবেদারি নীতি কেন আমাদের? আসলে না ভাই প্রো পাকিস্তানি কেউই বলে না, ভারতীয় বলে প্রো ভারতীয়, প্রো পাকিস্তানি কেউই বলে না। ওরা আবার অনেককে বলে যে এরা প্রো পাকিস্তানি, মানে এক পক্ষ। এটা ওরা বলে, ওই যে ওদের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বললি ওরা বলে এটা পাকিস্তানে পাঠিয়ে দাও। আমার একটু জানতে ইচ্ছা করে যে এই বিচারপতি মাইন কে কই, উবাইদুল কাদের কই, ডিবি হারুন কই? আমার একটু খুব দেখতে ইচ্ছা করে ওদেরকে ভাই। উবাইদুল কাদের বিদেশ চলে গেছে, আর ডিবি হারুন টারুন এরা সবই ভারতে যাবে শেষ পর্যন্ত, বিপ্লব। কারণ আমি একটু শুনলাম যে বিমানবন্দরটা আপনি জানেন বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এর ভিতরে কিন্তু এই বন্ধ বিমানবন্দরের ভিতরে নাকি ভিআইপি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে কিছু লোকের জন্য। এখন এই জেনারেল ওয়াকার আরো কিছু লোককে পালিয়ে যাওয়ার সুযোগ দিব। জি, তাদের নিজস্ব প্লেন আছে তো, এসআলম, বসুন্ধরা, ওদের নিজস্ব প্লেন আছে। ওই আপনার ইয়েগুলা লাক্সারি ছোট ছোট জেট গুলো আছে 6 সিট 10 সিটের, ওগুলা করে তারা হয়তো পালানোর চেষ্টা করবে আর কি। ওরা হয়তো গাড়ি করে যে ওখানে উঠবে, কারণ এদেরকে তো দেশে বিদেশে মিশন ভাই, এদেরকে ছাড়া যাবে না। জনগণের রক্ত চুষে নিয়ে 4,000, 5,000, 20,000, 50,000 কোটি টাকা লুট করে নিয়ে তারা বিদেশে যে সিঙ্গাপুরে একজন হয়ে গেছে শ্রেষ্ঠ ধনী, আরেকজন হয়ে যাবে আমেরিকা শ্রেষ্ঠ ধনী, এটা আমরা প্রবাসীরা মেনে নিতে পারি না। এত কষ্ট করে আমরা টাকা পাঠাই, এই টাকাগুলো জনগণের কাজে না লাগে চুরি হয়ে যায়, লুট হয়ে যায়, এবং সরকার কিচ্ছু বলে না। এর থেকে বেরিয়ে আসতে হবে। যে সরকার আসবে, যারাই জনগণ যাদেরকে আনবে, অবশ্যই তো আসবে, তারা যেন এগুলো দেখে, ভালো ভালো মানুষকে, নীতিবান সৎ মানুষকে, ইমানদার মানুষকে যেন জায়গায় জায়গায় পোস্টে বসায়। যার টাকার লোভ আছে তাকে দিয়েন না চাকরি প্লিজ। বেতন কত চান? 1 লাখ টাকা, ঠিক আছে, আপনাকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দেওয়া হবে, কিন্তু আপনি দুর্নীতি করতে পারবেন না। যেরকম মানুষ দুর্নীতি করবে না আপনারা বিশ্বাস করেন, তাদেরকে জায়গায় জায়গায় বসান, দেশ সুন্দর হয়ে যাবে। 3 বছর। এবং হাসিনা যে দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে গেল, এত ঋণের বোঝা মাথায় দিয়ে গেল ভাই, এটা নিয়ে কি হবে আমি জানি না। তবে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি করে টাকা পাঠান ভাই, দেশটাকে রক্ষা করেন। হাসিনা তো এখন আর নাই। আজকে থেকে বলছি সবাইকে যে আমরা ইনশাআল্লাহ প্রবাসীরা 6 মাসের মধ্যে বাংলাদেশের রিজার্ভকে $40 বিলিয়ন নিয়ে যেতে পারবো। 6 মাস। আমার এখানে কিছু জিনিস আছে, আমি এটা বিক্রি করে এই টাকা খামাখা বাংলাদেশের ব্যাংকে পাঠাবো, কোনো দরকার নেই। খামাখা আমার এখানে না পাঠালে হয়। জানে আমরা বাংলাদেশের যে সরকারটা আসবে, গণতান্ত্রিক সরকার, তারা যেন অর্থ কষ্টে না ভোগে। এবং গার্মেন্টস এর ব্যাপারে আমরা প্রচারণা করব, বাই বাংলাদেশি, টু হেল্প, আরো বেশি অর্ডার দাও। আমাদের কাছে এখানে ফেসবুক খুব জনপ্রিয়, এগুলো মানুষের দেখে, মানুষের টুইটার পড়ে প্রত্যেকদিন। আমরা এটা করব। যদি বাংলাদেশে হয়, গার্মেন্টস এর অর্ডার বাড়বে। এবং এই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই যে লুট করে টাকাগুলো এনেছে এসালমরা, এখানেও আছে আমাদের কানাডাতে অনেক টাকা, অনেক বড় বড় বিল্ডিং, অনেক প্রপার্টি তারা কিনেছে এখানে, বেগম পাড়াতে অনেক বাড়ি। এগুলাকে রিয়েলাইজ করে এগুলা ধরে এগুলার ফাইল ধরে এগুলাকে নিয়ে টাকাগুলা বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। এবং এটা কোনো কঠিন কিছু না, আমাদেরকে লেগে থাকতে হবে। আমার কাছে 29টা ফাইল আছে, 29টা বাড়ি, টরন্টো এবং মন্ট্রিয়েলের। এক একটা বাড়ি কোনোটা 3 মিলিয়নের নিচে নাই। কার এগুলা সব হলো পুলিশ অফিসার আছে অবসরপ্রাপ্ত, আমলা আছে, আওয়ামী লীগ নেতা আছে, আওয়ামী লীগ এমপি আছে, সব লিস্ট আমাকে, আমি এদের অরিজিনাল কাগজ বের করেছি, এটা নিয়ে কাজ করছি আমি। তো এগুলো আমি এদের সরকারকে, এদের আরসিবি কে দিচ্ছি, তারা এগুলা চেক করে। এরা এখানে কেউ থাকে না, এখন আসবে হয়তো এতদিন, এখন তালা দেওয়া থাকে, কারো বেগম থাকে, কারো কেউ থাকে না। এগুলো কিভাবে আসলো, কোথেকে আসলো, কে টাকা পাঠালো, হুন্ডিতে আসলো না কিসে আসলো, সোর্স অফ ইনকাম কি,
দেখে বাড়িগুলোকে বাজেয়াপ্ত করে বিক্রি করে মারুফ ভাই, আজকে সকালে যখন দেখলাম যে শেখ হাসিনা একটা গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে যাচ্ছে, কে কি বলে চিন্তা করে যায় না ভাই, আমার খুবই কষ্ট লাগছে যে তুমি শেখ মুজিবের মেয়ে, অন্তত যে কারণেই হোক বা বিতর্কিত বা যাই হোক, শেখ মুজিব ছিল স্বাধীনতা আন্দোলনের সময়, তারপরে সে প্রেসিডেন্ট হয়েছে, মানে তাকে সামনে রেখেই তো মানুষ মুক্তিযুদ্ধ করছে, যদিও সে স্বেচ্ছায় কারাবরণ করছে, পরে মেজর জিয়া রহমান হাল ধরছে, বাট তারপরেও তো নামে ছিল সে। তুমি তার মেয়ে হয়ে তোমার কি সুযোগ ছিল না বাংলাদেশের মানুষের অন্তর জায়গা করে নেওয়া? সেই তুমি এত কিছু করার পরে আজকে তো তোমার এভাবে পালানোর কথা ছিল না। রাজু ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ইমান একটু দুর্বল হয়ে গিয়েছিল। আমি একটু বলি, আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি কি নাই? তুমি যদি থাকো তাহলে কিভাবে নেতানিয়াহু এইভাবে মানুষ মারে আর হাসিনা এইভাবে মানুষ মারে? আল্লাহ তুমি মনে হয় নাই। মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, ইমানের দুর্বলতা ছিল আমার, কিন্তু আজকে প্রমাণিত হলো আল্লাহ একজন আছে। আল্লাহ বলছেন যে দেখ, আমি জানি কখন কাকে কি করতে হয়। আল্লাহ ঠিক সঠিক সময়ে এই হাসিনাকে কিভাবে সরিয়ে দিলেন দেখুন। আল্লাহ দেখুন এই হারুনকে কিভাবে তার উলঙ্গ ছবি দিয়ে অপমানিত করলেন, দেখুন আপনি দেখেন আল্লাহ বলেন। এই যে বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য খুনি হাসিনা গত 15 বছরে হাজারো মানুষকে গুম, খুন, অপহরণ করেছে। হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘরছাড়া। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারেই জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে। খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে, নিপীড়নে দেশের গণতান্ত্রিকামী মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, এবং এ কারণেই গণ আন্দোলনের মুখে খুনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়িতদের কারো কারো হয়তো আচরণে হয়তোবা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আপনার আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন। নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার
সুযোগ নিতে না পারে। এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিকামী প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।